আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, নিরাপদে আছো, নিশ্চিন্তে আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ আমাদেরকে এই ক্লাসে যুক্ত করার, উপস্থিত হবার তৌফিক দান করেছে। আমি সাজিয়া নাসরিন, সহকারী অধ্যাপক, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। আজ পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আমাদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের সাথে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম রাজনৈতিক দল বলতে কি বুঝি, রাজনৈতিক দলের ধারণা ও সংজ্ঞা। আলোচনা করেছিলাম রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি। রাজনৈতিক দল বলতে আমরা বুঝি রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংঘবদ্ধ জনসমষ্টি যাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনসমর্থন, রাষ্ট্রের জনগণের জনসমর্থন আদায় করে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, মানে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করা। এটা হচ্ছে রাজনৈতিক দলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে গত ক্লাসের আলোচনা রাজনৈতিক দলের সংজ্ঞা, আর আজকে আমরা আলোচনা করেছিলাম, আর আজকে আমরা আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রেশার গ্রুপ বা প্রেশার গ্রুপ। তাহলে সেই শাব্দিক অর্থে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায়? যে গোষ্ঠী চাপ সৃষ্টি করে তাকে বলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যেখানে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, সেখানে রাজনৈতিক দলের পাশাপাশি বেশ কিছু সংগঠন শক্তিশালী ও ক্রিয়াশীল, যা প্রেশার গ্রুপ নামে সর্বাধিক পরিচিত। এরা মাঝে মাঝে, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো মাঝে মাঝে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে এমন মরিয়া হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে যে আমরা মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা টিভি পত্রিকায় দেখতে পারি। মাঝে মধ্যে এমনভাবে আন্দোলন সভা সমাবেশ করে, অনেক সময় এই আন্দোলনের কারণে সরকারি কর্মকাণ্ড বন্ধের উপক্রম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, বন্ধ হয়ে যাবার মতো উপক্রম হয়। ফলে সরকার বাধ্য হয়ে এইসব চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দাবি দেওয়ার প্রতি নমনীয় ভূমিকা পালন করে। আধুনিককালে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা ও কার্যাবলী বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্রত্যেক রাজনীতি, প্রত্যক্ষ রাজনীতি বহির্ভূত এই গোষ্ঠী বিভিন্ন পদ্ধতিতে সরকারের নিকট দাবি দেওয়া পেশ করে, দাবি দেওয়া আদায় করে থাকে।
তবে রাজনৈতিক দলের সাথে তাদের কিছু কিছু অনেক ক্ষেত্রে বৈসাদৃশ্য আছে, আবার কিছু কিছু সাদৃশ্য থাকে। এখন চলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা নিয়ে আলোচনা করি। কনসেপ্ট অফ প্রেশার গ্রুপ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা। কনসেপ্ট অফ প্রেশার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এরা মাঝে মাঝে স্বার্থের জন্য, স্বার্থ উদ্ধারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এজন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ এই গোষ্ঠীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নামকরণ করেছেন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহকে এলমন্ড পাওয়েল, এইচ জিগলার, অধ্যাপক, খেয়াল করো, অধ্যাপক আলমন্ড পাওয়েল, এইচ জিগলার, ডেভিড ট্রুম্যান, ডেভিড ট্রুম্যান, জিওটন, প্রমুখ এই শ্রেণীকে এই চাপ সৃষ্টিকারী শ্রেণীকে ইন্টারেস্ট গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ তারা এই গ্রুপকে কেউ বলেছেন ইন্টারেস্ট গ্রুপ, বলে ইন্টারেস্ট গ্রুপ বলে আখ্যায়িত করেছেন। এএস ফাইনার এর মতে এরা লোভী গ্রুপ। আবার অনেক চিন্তাবিদ এদেরকে প্রেশার গ্রুপ, অ্যাটিটিউড গ্রুপ, নন পলিটিক্যাল অ্যান্ড অর্গানাইজড গ্রুপ বলেও গণ্য করেছেন। আলমন্ড পাওয়েলের মতে, আলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে বলেছেন, স্বার্থ গোষ্ঠী বলতে আমরা নির্দিষ্ট স্বার্থের বন্ধনে আবদ্ধ অথবা সুযোগ সুবিধা দ্বারা সংযুক্ত এমন ব্যক্তি সমষ্টিকে বুঝি যারা এরূপ বন্ধন সম্পর্কে সচেতন। এ বলেছেন অধ্যাপক আলমন্ড ও পাওয়েল। অধ্যাপক এইচ জিগলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে বলেছেন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
বলতে এমন একটি সংগঠিত ব্যক্তি সমষ্টিকে বোঝায় যার সদস্যবর্গ সরকার পরিচালনায় অংশগ্রহণ না করেও সরকারি সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য সচেষ্ট হয়। অধ্যাপক মাইরো নোয়েনারের মতে চাপ সৃষ্টিকারী বা স্বার্থকামী গোষ্ঠী বলতে এমন এক গোষ্ঠীকে বোঝায় যা স্বেচ্ছামূলকভাবে সংগঠিত, যা সরকারি কাঠামোর বাইরে অবস্থান করে সরকারি কর্মকর্তাদের মনোনয়ন ও নিয়োগ, সরকারি নীতিমালা গ্রহণ, পরিচালনা এবং নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সচেষ্ট থাকে। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে অনেকে স্বার্থ গোষ্ঠী বা ইন্টারেস্ট গ্রুপ, সংগঠিত গোষ্ঠী বা অর্গানাইজড গ্রুপ, মনোবৃত্তিবাহী গোষ্ঠী বা অ্যাটিটিউড গ্রুপ বলেও আখ্যায়িত করা হয়। তাহলে অধ্যাপক ফাইনার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লোভী বলে উল্লেখ করেন। সর্বোপরি বলা যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা সমভাবাপন্ন এবং অভিন্ন স্বার্থের দ্বারা আবদ্ধ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি নীতি নির্ধারণের বিষয়টিকে প্রভাবিত করতে এবং নিজেদের অনুকূলে আনতে উদ্যোগী হয়। তবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি ক্ষমতা দখল করার চেষ্টা করে না। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা কি বুঝি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সংজ্ঞা। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা বুঝলাম যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি সংঘবদ্ধ জনসমষ্টি যারা মনোভাব সম্পন্ন এবং একটি নীতি আদর্শ দ্বারা সংগঠিত। তাদের এই নীতি আদর্শ এবং বিভিন্ন সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনও হয়। তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সরকারি ক্ষমতা দখল করা না। তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের গোষ্ঠী স্বার্থ আদায় করা। আবার খেয়াল করো, রাজনৈতিক দলের উদ্দেশ্য যেমন রাজনৈতিক দলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণের ভোটে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু চাপ সৃষ্টিকারীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তা না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দলের মতো এত বৃহৎ সদস্য নিয়ে গঠিত না। তারা কিছু মনোভাব সম্পন্ন নিজের গোষ্ঠী স্বার্থ আদায়ের জন্যই তারা সর্বদা সচেষ্ট থাকে। সরকারি সিদ্ধান্তকে চাপে রেখে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী স্বার্থে আদায়ের জন্য তারা বিভিন্ন সময় আমরা দেখি আন্দোলন, সভা সমাবেশ করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? যেমন শিক্ষক সমিতি, বণিক সমিতি, শ্রমিক সমিতি ইত্যাদি। চাপ সৃষ্টিকারী, এখন চল আলোচনা করি চাপ সৃষ্টিকারীর বৈশিষ্ট্য। চাপ সৃষ্টিকারীর বৈশিষ্ট্য। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারীর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। প্রেশার গ্রুপ।
চাপ সৃষ্টিকারী বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রেশার গ্রুপ। বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি সংগঠিত গোষ্ঠী। বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি সংগঠিত গোষ্ঠী। এটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা মূলত বেসরকারি ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি সংগঠিত গোষ্ঠী। 2, গোষ্ঠীর স্বার্থ উদ্ধারই তাদের মূল লক্ষ্য। গোষ্ঠী স্বার্থ উদ্ধারই এদের মূল লক্ষ্য। সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি সিদ্ধান্ত গ্রহণকারীকে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা করতে চায় মানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওরা সরকারি কাঠামোর বাইরে থাকে, ওরা সরকারি কাঠামোর ভিতরে থাকে না। ওরা সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা করতে চায়। প্রকৃতিগত দিক থেকে অনেক দুর্বল সংগঠনের সদস্য সংখ্যাও সীমিত থাকে। প্রকৃতিগত দিক থেকে অনেক দুর্বল সংগঠন এবং এর সদস্য সংখ্যাও সীমিত থাকে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিগত দিক থেকে অনেক দুর্বল সংগঠন এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং এর সদস্য সংখ্যাও সীমিত থাকে। আরেকটা বৈশিষ্ট্য দেখো, সুনির্দিষ্ট, এদের কোনো সুনির্দিষ্ট আদর্শ থাকে না। আদর্শ যেমন রাজনৈতিক দলের থাকে, সুনির্দিষ্ট আদর্শ থাকে না এবং সময় অবস্থার প্রেক্ষিতে সময় ও অবস্থার প্রেক্ষিতে এদের আদর্শ পরিবর্তিত হয়। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চাপ সৃষ্টিকারীর গোষ্ঠীর
কোনো সুনির্দিষ্ট আদর্শ থাকে না এবং সময় ও অবস্থার প্রেক্ষিতে এদের এই আদর্শ পরিবর্তিত হয়। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে না। বরং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচার অভিযান চালায়। ওরা এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি করে না, দেখো, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে না। কারণ চাপ সৃষ্টিকারীর মূল উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করে রাষ্ট্র পরিচালনা না। সেজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করে বরং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে তা প্রচারণা চালায়। এরা নিজেদেরকে নির্দল এবং অরাজনৈতিক সংগঠন হিসেবে মনে করে। এরা সবসময় নির্দল বা নিরপেক্ষ সংগঠন হিসেবে মনে করে। এবং অরাজনৈতিক চরিত্রে থাকতে চায় এবং অরাজনৈতিক চরিত্র বেঁচে থাকতে চায়। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম চাপ সৃষ্টিকারী বৈশিষ্ট্য। তাহলে চাপ সৃষ্টিকারী বৈশিষ্ট্য কি পেলাম আমরা, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে সংগঠিত একটি গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নিজেদের গোষ্ঠীর স্বার্থ আদায় করা। সরকারি কাঠামোর ওরা ভিতরে থাকে না, সরকারি কাঠামোর ওরা বাইরে অবস্থান করে ওরা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে বা করতে চায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কোনো সুনির্দিষ্ট আদর্শ থাকে না। সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের এই আদর্শটা কি হয়, পরিবর্তিত হয়। সরাসরি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অংশগ্রহণ করে না। তারা কি করে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচার অভিযান চালায়। কারণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য না সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা। এরা সবসময় নিজেদেরকে অরাজনৈতিক দল হিসেবেই মনে করে। অভিন্ন গোষ্ঠী স্বার্থে সংগঠিত থাকে বিদায় ওরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুতরাং বলা যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি গোষ্ঠী যারা সরকারের সমালোচনা করে, সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে স্বৈরাচারী হতে বাধা দান করে এবং সরকারের নীতি নির্ধারণকে প্রভাবিত করে নিজেদের গোষ্ঠী স্বার্থ আদায় করে।
এখন চলো আমরা একটু আলোচনা করি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য। রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল পার্টি অ্যান্ড প্রেশার গ্রুপ। তাহলে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ দুটি প্রত্যয় হলো রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে আমরা রাজনৈতিক দল বলতে আমরা বুঝি রাজনৈতিক দল হচ্ছে এমন একটি গোষ্ঠী যারা নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাই। কিন্তু চাপ সৃষ্টিকারীর উদ্দেশ্য তা না। চাপ সৃষ্টিকারীর উদ্দেশ্য হচ্ছে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণকে প্রভাবিত করে সরকারকে চাপে রেখে গোষ্ঠী স্বার্থ আদায় করা। চাপ সৃষ্টিকারীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তা না যে ওরা সরকার গঠন করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। লক্ষ্যের ক্ষেত্রে দেখো, লক্ষ্যের ক্ষেত্রে পার্থক্য। লক্ষ্যের ক্ষেত্রে রাজনৈতিক দলের লক্ষ্যই হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, কিন্তু চাপ সৃষ্টিকারীর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য রাজনৈতিক ক্ষমতা দখল করা না, নিজের দলীয় স্বার্থ রক্ষা করা। উদ্দেশ্যের ক্ষেত্রে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থকে সংরক্ষণ করা এবং সমগ্র জনসাধারণের কল্যাণ সাধন। অপরদিকে চাপ সৃষ্টিকারীর মূল উদ্দেশ্য হলো গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ। তাহলে উদ্দেশ্যের ক্ষেত্রে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্যই হচ্ছে জাতীয় স্বার্থ সংরক্ষণ করা, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল উদ্দেশ্য হচ্ছে গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ করা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্থক্য। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখো, রাজনৈতিক দল কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সিদ্ধান্ত গ্রহণের জন্য আলাপ আলোচনার প্রয়োজন হয়। অন্যদিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে কোনো সময় যে কোনো বিষয়ে সহজে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সাংগঠনিক ক্ষেত্রে পার্থক্য। রাজনৈতিক দলের সদস্য সংখ্যা বেশি হয় এটি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য সংখ্যা কম এবং এটি সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল অপেক্ষা অধিকতর দুর্বল। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্যই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা, কিন্তু চাপ সৃষ্টিকারীর মূল উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা না। নেতৃত্বের ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃত্ব উঁচু নিচু স্তরভেদ সম্পন্ন, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নেতৃত্ব স্তরভেদহীন। প্রকৃতিগত পার্থক্য। রাজনৈতিক দল গঠিত হয় বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়, পেশার লোকজন নিয়ে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয় সমস্বার্থ ও সম মনোভাব সম্পন্ন লোকদের নিয়ে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের ক্ষেত্রে রাজনৈতিক দলে বিভিন্ন গোষ্ঠীর লোক থাকে, এ কারণে রাজনৈতিক দলের অভ্যন্তরে পারস্পরিক দ্বন্দ্ব ও বিরোধ দেখা দিতে পারে। অপরদিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমস্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে বলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধ প্রায়শই কম দেখা যায়। অস্তিত্বের দিক থেকে সকল সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায়, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব
নাও থাকতে পারে। সাধারণত সামরিক বা একনায়কতান্ত্রিক সরকারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য। তাহলে আমরা এই আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে রাজনৈতিক দল বৃহত্তর স্বার্থ সংরক্ষণে কাজ করে, জাতীয় স্বার্থ রক্ষায়, জাতীয় স্বার্থের কল্যাণার্থে কাজ করে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শুধু গোষ্ঠী স্বার্থের সংরক্ষণের জন্য কাজ করে। আর রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা, কিন্তু চাপ সৃষ্টিকারীর গোষ্ঠীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে নিজের স্বার্থ সরকারের কাছ থেকে আদায় করা। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা ও সংজ্ঞা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য, পরে আলোচনা করলাম রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য। পরিশেষে আমি তোমাদেরকে বলি, এতক্ষণ যে আলোচনা করলাম তা যদি তোমরা বাড়িতে একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ো, তাহলে তোমরা এই পার্থক্যটা কিংবা এই যে সংজ্ঞা আলোচনা করলাম তোমরা একটু ভালোভাবে বুঝবে ইনশাআল্লাহ। না বুঝলে আমার সাথে যোগাযোগ করে আমাকে কমেন্টস করে জানাও, আমি পরে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাস করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম।